শুভেচ্ছা নেবেন। আলোচনার শুরুতে আমরা একটু ধরে নিচ্ছি যে 12ই ফেব্রুয়ারি গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হবে। প্রথমে একটু গণভোট নিয়ে কথা বলি। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে গণভোটের উদাহরণ কিন্তু খুব একটা নেই। 1977 সালের 30শে মে জিয়াউর রহমান একবার গণভোট করেছিলেন। সেটার ইস্যু ছিল যে জিয়াউর রহমানের শাসন এবং তার কর্মসূচির প্রতি দেশবাসীর সমর্থন আছে কি নেই। সেই গণভোটে হ্যাঁ ভোট পড়েছিল 98.9%, আর না ভোট পড়েছিল 1.1%। মানে এই ভোটটা এতটাই বিতর্কিত যে এখনো মানুষ যারা সেই সময় ছিলেন মনে করে, এবং অনেক কেন্দ্রে দেখা গেছে যে 100-র বেশি % ভোট পড়ে গেছে। তো তারপরে আর মানে এইভাবে গণভোট হয়নি। এই 12ই ফেব্রুয়ারি একটি গণভোট করতে যাচ্ছে যে জুলাই সনদ বলে যে একটা অবৈধ সনদ তারা করেছে, সেটার পক্ষে বিপক্ষে জনমত নেবে। এবং এখানে আবার অনেকগুলো প্রশ্ন আছে, এটা শুধু হ্যাঁ না, সম্ভবত 4টা প্রশ্ন আছে কঠিন, এবং সেই প্রশ্নগুলো কি সেগুলো মানুষকে জানানোর জন্য যে উদ্যোগ বা সেগুলো যেভাবে কোশ্চেনগুলো ফ্রেম করেছে সাধারণ মানুষের বোঝার বিষয় অনেক জটিলতা আছে। মানে পুরো বিষয়টাই আমরা এটাকে তো ডেফিনেটলি উই ডোন্ট অ্যাকসেপ্ট ইট, কিন্তু সেটা নিয়েও আমি কথা বলছি না। আমার কনসার্নটা অন্য জায়গায়, যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এটা 12ই জানুয়ারির আগে ব্যালট পেপার ছাপানো হয়ে গেছে। গণভোটের ব্যালট পেপার 1 মাস আগে ছাপানো হয়ে গেছে, এবং শুধু ছাপানো নয়, সেইটা একেবারে প্রত্যেক জেলায় ডিসি অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ কি? কারণ নির্বাচন কমিশনের কাছে কোনো স্টোরেজ নাই এটা স্টোর করার, সো এটা জেলায় জেলায় পাঠাইছে। ডিসি তার ট্রেজারি বেঞ্চ স্টোর করার মতো জায়গা আছে, সেখানে রাখে। 12,76,00,000 সম্ভবত ভোটার, সুতরাং এই 12,76,00,000 ব্যালট পেপার গণভোটের জন্য 1 মাস আগে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমজনতা কি এতটাই বলদ যে 1 মাস আগে কেন ব্যালট পেপার পাঠানো হয়েছে? এবং গণভোটে তো অনেকগুলো প্রার্থী থাকে না, এমনি ভোটে যেমন প্রার্থী থাকে তাদের এজেন্ট থাকে, গণভোটে তো 2টা বাক্স, হ্যাঁ এবং না। এবং ডিসি অফিসের লোকজন কি করবে এটা তো আমরা সহজেই বুঝতে পারতেছি। সুতরাং একটা গণভোট সেটাও ভালোভাবে করার মতো অবস্থা বা ইন্টেনশন ডক্টর ইউনূসের নাই, যদিও তিনি বলছেন যে বিশ্বের শ্রেষ্ঠ নির্বাচন এবার বাংলাদেশে হবে। তো বাংলাদেশে বিশ্বের শ্রেষ্ঠ নির্বাচন কেমন হবে এইটার তো লক্ষণ অলরেডি আমরা দেখতেছি। এই নির্বাচনে বিএনপির আচরণ একরকম, এখানে তারেক রহমান যে পরিমাণ প্রোটোকল পাচ্ছে তাতে অনেকেই বলছেন যে তিনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন বোধহয়। তো এটা তো লেভেল প্লেইং ফিল্ড না, তো এটা নিয়ে একটা বিতর্ক আছে। আবার এই যে প্রার্থীরা যে নির্বাচনে যে আচরণ বিধি সেটা কিন্তু মানছেন বলে মনে হচ্ছে না। জামাত ইসলামের যদি নির্বাচনের কথা ভাবেন, তাদের যে নির্বাচন তাতে তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিষয়টা অত্যন্ত প্রকট হয়ে উঠেছে। ঢাকায় 20টা আসন আছে, তারা টার্গেট করেছে যে তারা 12টা আসনে জয়লাভ করবে তাদের প্রার্থী। সুতরাং 12টা আসনে তারা অনেক আগে থেকে খুব পরিকল্পিতভাবে ভোটারদের মাইগ্রেট করে এখানে ভোটার বানিয়েছে। এক একটা আসনে 50,000, 1 লাখ ভোটারও অন্য অন্য আসন থেকে এই ঠিকানায় এনে ভোটার হিসেবে ইনক্লুড করিয়েছে। সেইভাবে তারা একটা কৌশল অ্যাপ্লাই করতেছে। প্রবাসী ভোটার সারা দেশে শুনেছি, মানে সারা পৃথিবীতে শুনেছি যে 1 কোটি প্লাস প্রবাসী আছে, অথচ প্রবাসী ভোটার রয়েছে, ইফ আই এম নট রং, 5 লাখ। চট্টগ্রাম 1, চট্টগ্রাম 3 এবং সাতক্ষীরা 2, এই 3টা আসন থেকে এই প্রবাসীদের ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। একটা 30,000, একটা 23,000, একটা 8,000। তার মানে 61,000 ব্যালট পেপার কি করে জামাতের হাতে এলো? ইলেকশন, শ্রেষ্ঠ ইলেকশন, ফেয়ার ইলেকশন, এগুলো তো কোনো নমুনা দেখি না। আবার ডক্টর শফিক জামাতের আদর্শিক সমর্থক যারা এক্স আর্মি অফিসার, তাদের সাথে মিটিং করেছে, সেখানে বলেছে নির্বাচন নিয়ে যদি কোনো রকমের ম্যানিপুলেট করা হয় তাহলে সবাইকে দেশ ছাড়া করে দিবে। এইটাই বা কেমন? আবার আমাদের নির্বাচনী আচরণ বিধিতে খুব স্পষ্টভাবে বলা আছে ধর্মকে ব্যবহার করা যাবে না, মসজিদ, মাদ্রাসা বা বিভিন্ন উপাসনালয় এগুলোকে ব্যবহার করা যাবে না। কিন্তু জামাতের প্রার্থীদের আমরা কি দেখছি? আমি একটা
ভিডিও ক্লিপ দেখাচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ। কেউ যদি চরমুনায় আর জামাতকে ছাড়া ভোট দেয় তাহলে সে কাফের হয়ে যাবে, সোজা কথা, সে কাফের হয়ে যাবে, সে ইসলামের মধ্যে থাকবে না। আপনি ভোট দিয়েছিলেন মাত্র একটা, 18 কোটি মানুষ নামাজ পড়লে যা সওয়াব হয়, আপনার প্রতিদিন 18 কোটি মানুষের নামাজের সওয়াব একটা একটা করে পেতে থাকবে। মসজিদের মিম্বার হোক আর চায়ের স্টল হোক, এটা মানুষদেরকে একথা বলেন যে এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ঈমান থাকবে, যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ঈমান থাকার কোনো সুযোগ নেই। যদি আপনি জান্নাতে যেতে চান, আর জান্নাতে যেতে না চাইলে কোনো সমস্যা নাই, কারণ 72 এর মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে জান্নাত যেতে চাইলে জান্নাত ইসলাম করতে হবে। তাহলে চামড়া পর্যন্ত খুঁজি পাওয়া যাবে না, চামড়া পিঠির চামড়া তুলে দেওয়া হবে। কোন মায়ের পুত্র আমাদের সামনে কথা বলে আমরা এখন আঙ্গুল দেখা করি নাই, কত বই মাস্টার হয়তো তোমাদের কত 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 মায়ের দুধ খেয়েছো, তোমাদের মুখ স্থির করে দুধ বের করতে হবে ইনশাআল্লাহ। এই যে ধর্ম নিয়ে জামাত ইসলামের প্রার্থীরা যেভাবে কথা বলছেন, আর সব দলের প্রার্থীরা ভোটারদের হুমকি দিচ্ছেন, তাদের যদি ভোট না দেওয়া হয় তাহলে একেবারে ভিটামাটি ছাড়া করে দেবে, দেখে নিবে, এই ধরনের হুমকি দিচ্ছে। তো এই যে আচরণ বিধি, বিশেষ করে ধর্মের বিষয়টা, এটা স্পষ্ট নিষেধ, এবং এটা করলে তার প্রার্থিতা বাতিল হতে পারে, তার জেল জরিমানা হতে পারে, তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে পারে। কিন্তু নির্বাচন কমিশনের সেটা এত বোঝাই যাচ্ছে একটা ঠুটো জগন্নাথ। এর আগে নির্বাচন নিয়ে যারা সমালোচনা করে তাদের বর্তমান নির্বাচনের আয়োজন, নির্বাচন কমিশনের ভূমিকা, এগুলো দেখা উচিত। তো এই অবস্থায় মানে পাতানো নির্বাচনের সর্বোচ্চ ফর্মে এটাকে ডক্টর ইউনূস বলছেন শ্রেষ্ঠ নির্বাচন। আরো অনেক কিছু আছে, এটা বললে আর শেষ হবে। সবশেষে আমি একটু বলবো যে কিছু মানুষ আছেন যারা মিথ্যে কথা বলেন, অনেক সময় ভয় পেয়ে মিথ্যে কথা বলে, অনেক সময় নিজেকে বাঁচাতে মিথ্যে কথা বলে, অনেক সময় ব্যক্তিগত লাভের কারণে মিথ্যে কথা বলে। তো এগুলো হলো নৈতিক মানদণ্ডে খারাপ। কিন্তু কিছু মানুষ আছে কোনো কারণ ছাড়া মিথ্যে কথা বলে। এই মিথ্যের পরিবর্তে সত্য বললে কারো কোনো ক্ষতি নেই, সেটা জানার পরেও সে মিথ্যে কথাটা বলে, এবং একটা পর্যায়ে এমন হয় যে সে মিথ্যে কথা শুধু বলে না, সেটা সে বিশ্বাসও করে। আবার কিছু মানুষ আছে যে মাদক আসক্তি জনিত কারণে মিথ্যে কথা বলে। মিথ্যের অনেকগুলো কারণ আছে, কিন্তু কিছু মিথ্যে হলো যে নর্মালের মধ্যে পড়ে, আর কিছু মিথ্যে আছে যেটা স্বাভাবিক না। আমাদের একটা হলো প্যাথোলজিক্যাল লাইন। এই যে আসিফ নজরুল একজন উপদেষ্টা, ইনি একজন প্যাথোলজিক্যাল লায়ার। তিনি বিনা প্রয়োজনে মিথ্যা কথা বলেন, তার প্রায় সকল কথাই অসত্য তথ্যে ভরপুর থাকে। তিনি এর আগে বলেছিলেন যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে, এটা ডাহা মিথ্যা। রিসেন্টলি তিনি এই যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির সাথে একটা বিতর্কে জড়িয়েছে। আইসিসি তাকে কোনো চিঠি দেননি, অথচ তিনি বলছেন, তাকে চিঠি দিয়ে বলছে যে বাংলাদেশ টিমে মুস্তাফিজকে পাঠানো যাবে না, তার সিকিউরিটি প্রবলেম হতে পারে, বাংলাদেশের সাপোর্টাররা বাংলাদেশের জার্সি পরে ঘুরলে প্রবলেম হতে, এরকম 2-3টা মিথ্যা কথা তিনি বলছেন আইসিসি কে কোট করে। তো আইসিসি ন্যাচারালি এটা অস্বীকার করছে, এবং আসিফ নজরুল যে কত বড় বিশ্ব বাটপার সেটা আবারও প্রমাণিত হলো। আমার তো মনে হয় যে আসিফ নজরুল নিডস ট্রিটমেন্ট, তার কাউন্সিলিং দরকার, তার বিহেভিয়ারাল থেরাপি দরকার, এবং তাকে মেডিসিন দেওয়া দরকার, এবং দেশ জাতির স্বার্থে এবং তার নিজের স্বার্থে এটা খুব জরুরিভাবে করা দরকার। কারণ তার মিথ্যে শুধুমাত্র ব্যক্তিগত পরিসরে থাকছে না, পুরো দেশ এবং জাতির জন্য এটা একটা বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। অচিরে এই লোকটাকে এই তার রাষ্ট্রীয় দায়িত্ব থেকে সরিয়ে, সরকারি দায়িত্ব থেকে সরিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করা হোক। আর নির্বাচন হবে বলে এখনো মনে হয় না, কিন্তু নির্বাচন না হলেও নির্বাচনী মাঠে যে ঘটনাগুলো ঘটছে তাতে ইতিহাসের অন্যতম কলঙ্কিত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। সে হঠাৎ ভারতীয় সেনা প্রধানের কণ্ঠে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা কেন? গতকাল মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনীর বাৎসরিক সংবাদ সম্মেলনে ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী নানা বিষয়ে কথা বলেছেন, বাংলাদেশ বিষয়ে, পাকিস্তান বিষয়ে, অপারেশন সিঁদুর বিষয়ে। এর মধ্যে বাংলাদেশ চ্যাপ্টার তার আলাপের মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্থান জুড়েছিল। বিশেষ করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেছেন। বলা যায় বাংলাদেশের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, সেনা, নৌ, বিমান 3 বাহিনীরই তিনি প্রশংসা করেছেন। আপনারা জানেন যে শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি হয়েছে। বাংলাদেশে ভারত বিদ্বেষ হয়ে উঠেছে
পাকিস্তানপন্থী কট্টরপন্থীদের হাতিয়ার। যদিও ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে ভারত বাংলাদেশ সামরিক যোগাযোগ স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার এ কথা জানালেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এরপরেও প্রশ্ন উঠছে, সেভেন সিস্টার্স নিয়ে ক্রমাগত হুঁশিয়ারির পর কি পদক্ষেপ করবে ভারতীয় সেনাবাহিনী? বাংলাদেশি সেনার অবস্থাই বাকি। এদিনই সেনাপ্রধান পাকিস্তানকে হুঙ্কার দেন। অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে ঢুকে মরণ কামড় বসাতে প্রস্তুত ছিল। মনে করেন 1971-এর যুদ্ধের কথা। ইসলামাবাদকে সতর্ক করে জানান, অপারেশন সিঁদুর এখনো জারি রয়েছে। ভবিষ্যতে কোনো ভারতের দিকে দৃষ্টি দিলে তার কড়া জবাব দেওয়া হবে। 71-এর যুদ্ধ প্রসঙ্গে উঠলে আসে বাংলাদেশ প্রসঙ্গ। যে মুক্তিযুদ্ধকে পদ্মাপাড়ের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদানকে মুছে ফেলতে পাকিস্তানপন্থী মৌলবাদীদের সঙ্গে কাঁধে কাঁধ মেলাচ্ছে ইউনূস সরকার। দ্বিবেদীর যুক্তি হলো, অন্তর্বর্তী সরকার বেশি দিনের নয়। তিনি বলেন, যদি সেখানে অন্তর্বর্তী সরকার থাকে, তারা যে পদক্ষেপ করছে তার মেয়াদ কতদিন, 4-5 বছর নাকি 4-5 মাস? সেটা থেকেই আমাদের বুঝতে হবে যে পদক্ষেপ করছে তার প্রেক্ষিতে দ্রুত প্রতিক্রিয়ার প্রয়োজন আছে কি নাই। এরপরে তিনি জানান যে বাংলাদেশি ফৌজের সঙ্গে ভারতীয় সশস্ত্র বাহিনীর যোগাযোগ রয়েছে, তারা ভারত বিরোধী পদক্ষেপ করছে না। তিনি বলেন, আমরা ওখানে প্রতিনিধি পাঠিয়েছিলাম, বিভিন্ন স্তরে কথা বলেছেন তারা, আমার সঙ্গে ওদের যোগাযোগ রয়েছে। মানে বাংলাদেশের সেনা প্রধানের ভারতীয় সেনা প্রধানের সাথে যোগাযোগ রয়েছে। নৌসেনা প্রধান ও বায়ুসেনা প্রধানেরও তাদের স্তরে কথা হয়েছে, যাতে কোনো স্তরেই কোনো ভুল বোঝাবুঝি না হয়। এখানেই না থেমে বাংলাদেশ সেনা সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, আজকের দিনে ওদের 3 বাহিনী, বাংলাদেশের সেনা, নৌ, বিমান বাহিনী যে পদক্ষেপ করছে তা ভারত বিরোধী নয় কোনোভাবেই। উভয় সেনার মধ্যে স্বাভাবিক সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি। বলেন, ওদের অফিসারেরা এখানে প্রশিক্ষণের জন্য আসেন, আমাদের অফিসাররাও যান। ভারতের সেনাপ্রধান বাংলাদেশ সেনার প্রশংসা করলেও শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশ পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক বদল এসেছে। একদিকে যেমন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া, সংখ্যালঘু নির্যাতন, দূতাবাসে হামলায় ভারত বিদ্বেষ বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার, তেমনি পাকিস্তানের সঙ্গে সর্বস্তরের সম্পর্ক মজবুত করছে ঢাকা। বাদ পড়ছে না সামরিক সম্পর্ক। এর মধ্যে রয়েছে দুই দেশের সেনা কর্মকর্তাদের ঘন ঘন বৈঠক, যৌথ যুদ্ধ মহড়া, এমনকি পাকিস্তান থেকে চীনের তৈরি JF-17 যুদ্ধ বিমান কিনতে চলেছে বাংলাদেশ। এখন দেখার বিষয় কোন দিকে গড়াবে জল। যাই হোক, সত্যিকার অর্থে ভারতীয় সেনা প্রধান খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন বাংলাদেশ প্রসঙ্গে, যে সরকারটাকে অন্তর্বর্তী সরকার, এবং এই অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ কয়দিনের, 3 মাস, 5 মাস নাকি 5 বছরের? এই অন্তর্বর্তী সরকার যে কর্মকাণ্ড করছে আসলে এগুলো আমলে নেওয়ার নয়। এবং সত্যিকার অর্থে ভারতীয় সেনাবাহিনী বলুন কিংবা ভারত সরকার বলুন, এই সরকারের কর্মকাণ্ডকে আমলে নিচ্ছে না। এমনকি এই সরকারের সাথে দেখা সাক্ষাৎ পর্যন্ত হয় না। আপনারা কদিন আগে দেখলেন যে এস জয়শঙ্কর বাংলাদেশ সফরে এলেন, কিন্তু সরকারের কারো সাথে দেখা হয়নি। সরকারের কেউ যে পড়ে যদি দেখা করে, আসিফ নজরুল কিংবা এই যে খলিলুর রহমান জয়শঙ্করের সাথে সাক্ষাৎ করেছিলেন, তিনি যেখানে ছিলেন, যে স্পটে ছিলেন সেখানে সাক্ষাৎ করেছেন। এটা তো আর ভারত সরকারের আগ্রহ নিয়ে এই সরকারের সাথে সাক্ষাৎ বলা যাবে না। আবার সেনাবাহিনী যে পদক্ষেপগুলো করছে, এখন পর্যন্ত সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী, 3 বাহিনী, সেনা, নৌ, বিমান, তার মধ্যে তারা কোনো ভারত বিদ্বেষী কর্মকাণ্ড খুঁজে পাননি। তারা বাংলাদেশের প্রতিনিধিও পাঠিয়েছে।